আসসালামু আলাইকুম এটিসিবাসী, কি অবস্থা সবার? আমি আরিফুল ইসলাম ইমন। ভিডিও শুরু করতে যাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। তো দিস ইজ দ্য রেডমি নোট 9 প্রো 5G। নামের পাশে 108 মেগাপিক্সেলও আছে। তো রিসেন্ট অনেক হাকডাক দেখলাম এই ফোনটা নিয়ে। কেন আসলে বিশেষ কি আছে এই ফোনে? তো আমাদের বিগত এই কয়েকদিনের ইউজের উপর ভিত্তি করে আমাদের সব ওপিনিয়নগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো শুরু করা যাক। রোল দ্য ইন্ট্রো। ধন্যবাদ কেয়ারো ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই রেডমি নোট 9 প্রো 5G ডিভাইসটি পাঠানোর জন্য। বসুন্ধরা বেশ পপুলার শপ তারা। তাদের কাছে এই রেডমি নোট 9 প্রো 5G সহ আরও অনেক ফোন, সাথে অফিসিয়াল ফোন, গ্যাজেট ইত্যাদি পেয়ে যাবেন। চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে কিংবা তাদের ফেসবুক গ্রুপ বা পেজ থেকে। তাদের সকল শপ অ্যাড্রেস ও পেজ এবং গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, চেক করে আসতে পারেন। বক্সের ভিতরে থাকছে ফোন, এরপর একে একে বেরিয়ে আসছে ফোনের কভার, সিম এজেক্টর পিন, কার্বন ইমিশনের প্রধান কারণ AKA একটি 33 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার ও কেবল অ্যান্ড ঝালমুড়ি খাওয়ার জন্য কিছু কাগজ। বেশ সিম্পল বক্স কন্টেন্ট, টিপিক্যাল যেমন হয় আর কি। ফোনটা হাতে ধরার পর আমাদের কাছে 3 ধরনের অনুভূতি কাজ করছিল। নাম্বার 1, ফোনটা আসলে দেখতে অনেক সুন্দর। আমাদের হাতের ব্লু কালার ইউনিটটি দেখতে অনেক সুন্দরই লাগছিল। নাম্বার 2, ফোনটা বেশ পলিশড, মানে কোনো প্রকার রাফ এজেস নাই, তাই প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম। আর নাম্বার 3, ভাইরে ভাই, ফোনটা মানে আসলে অনেক ভারী। মানে এটা কীভাবে যে তারা 215 গ্রাম বানাইছে জানি না। মানে মাঝে মাঝে ওয়েটের ব্যাপারটা খুব হাতে লাগছিল, একটু বিরক্তিকর। বাট দিন শেষে এটা আসলে একটু বিরক্তিকর। ওকে, নাও লুক এট দ্য ডিজাইন। সুন্দর থেকে বড় কথা, এটা বেশ প্রিমিয়াম দেখতে, ইভেন হাতে ধরে বেশ ভালোই লাগে। আমাদের কাছে ছিল ব্লু কালারটা, কাইন্ড অফ ডুয়েল টোনের, দেখতে বেশ ভালো লাগে দিনে রাতে সব জায়গায়। ফোনটাতে কোথাও কোনো রাফ এজেস নাই, যেটা আমরা এর আগের এই বাজেটের প্রায় সব ফোনে দেখেছি। ইভেন পোকো X2 X3তেও অনেক রাফ এজ ছিল, কিন্তু এটাতে নাই। এটা যে রেড মিন্ট কালারটা, ওইটার ব্যাকপার্টটা আবার ম্যাট ফিনিশড। এটা বাদে বাকিগুলো গ্লাসি, তাই ভালোই ফিঙ্গারপ্রিন্ট পড়ে। বাটন পজিশন সব অ্যাজ ইউজুয়াল রাইটে, বাটন পজিশন ভালোই। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইন্টিগ্রেটেড। আর ভালো কথা, Xiaomiর বাকি ফোনে যে রাফ এজেস ছিল ফিঙ্গারপ্রিন্ট এরিয়ায়, এবার ফিঙ্গারপ্রিন্ট সেটা থাকছে না। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালোই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাট একটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাকচুয়ালি ফাস্ট, বাট ইউআইয়ের যে প্রসেসিং সেটা একটু স্লো, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করার পর আনলক হচ্ছিল বুঝতে পারছিলাম, বাট ডিসপ্লের লক স্ক্রিনটা একটু পরে আসছিল। জাস্ট এটা সফটওয়্যার ইস্যু। অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্টটা ফাস্ট, বাট ডিসপ্লে একটু পরে শো করে। এছাড়া ফেস আনলকও বেশ ভালো, সো নো ইস্যুস হিয়ার। লেফটে খালি সিম কার্ড ট্রে আছে, যেটা হাইব্রিড, সো একটা চান্স থাকে স্টোরেজ বাড়ানোর অথবা দুটো সিম একসাথে ইউজ করার। আচ্ছা, পিছের কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে আপনাদের মতামত কি? আমার কাছে বেশ ভালোই লেগেছে। অনেকে গ্রুপে বলেছেন ভালো লাগেনি। যাই হোক, আমরা একটা জিনিস এগ্রি করি, এটার ক্যামেরার ডিজাইন অনেকটা পোকো X3 আর পোকো F2 Pro এর হাইব্রিড কম্বিনেশন, কিছুটা এরকমই লাগে আর কি। সবচেয়ে বড় কথা, এর ক্যামেরা বাম্প উঁচু, কিন্তু এমনভাবে উঁচু করা যে ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না। সিঙ্গেল হ্যান্ড টাইপিং করেছিলাম, ওয়াবল করে না, তবে ক্যামেরাতে দাগ পড়তে পারে আর কি, তাই ভালো মোটা কভার ইউজ করার পরামর্শ থাকবে। এই তো, আর কি বাকি আছে? 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে, যেটার আউটপুট গুড এনাফ আর এনাফ লাউড। উপর নিচে কিছু 5G অ্যান্টেনা লাইন আছে, যেটা কভার লাগালে দেখা যায়, এমনি দেখা যায় না। আর ভালো কথা, এই ফোন IP53 এর সাথে ওয়াটার রিপেলেন্ট কোটিং করা, তাই টুকটাক ধুলাবালি আর ছিটে ফোটা পানি খাতা কলমের হিসাবে ঢোকার কথা না। নোট 10 প্রো 5G এ থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, চ্যানেল ব্যালেন্স রেশিও অ্যাকুরেট, ইভেন বেশ ভালোই লাউড। খালি গেম খেলার সময় একটা জিনিস হালকা খারাপ লাগলো, যে এর বডি ভাইব্রেট হয়, তাই একটু অন্যরকম, মানে উইয়ার্ড লাগে এই ভাইব্রেশনটা। আর ফোনের সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অ্যান্ড দ্য স্যাড থিং ইজ এটা একটা এলসিডি প্যানেল, অ্যামোলেড না। এর ভালো দিক এই যে অ্যামোলেড দিলে নেক্সট টাইম নোট সিরিজের দাম বাড়া শুরু করতো। আর নেগেটিভ পয়েন্ট হচ্ছে কালার আর কন্ট্রাস্টের বেশ কিছুটা স্যাক্রিফাইস করা লাগে অ্যামোলেডের তুলনায়, কিন্তু ডিসপ্লে এই বাজারের এলসিডি প্যানেলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল আর কি, এটাই সান্ত্বনা। আচ্ছা, আরেকটা জিনিস, পাঞ্চুল এরিয়ার মধ্যে মোটামুটি ভালোই শ্যাডো নোটিস করা যায়। এটা আমার মনে হয় অনেকের কাছে ইরিটেটিং লাগতে পারে, কারণ অনেকেই ব্যাপারটা একটু নোটিস করতে পারেন। তো ডিসপ্লে সাইড বেজেল ওকে, কিন্তু নিচের দিকে চিন একটু বড়, যেটা দেখলে একটু 2019 টাইপ লাগে। ডিসপ্লে নিয়ে সবচেয়ে মেজর পয়েন্ট হচ্ছে এতে থাকা 120 হার্টজের রিফ্রেশ রেট আর 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। ইও4 টেস্ট সাইট থেকে যেটা দেখলাম, ইউজ না করলেও অলওয়েজ 120 FPS এর কাছাকাছি শো করতে থাকে। আর ডিআরএম ইনফোতে দেখলাম এটা ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে, মানে অ্যাডাপটিভ সিঙ্ক আর কি, যেটা Mi10i-তে প্রথম দেখেছিলাম আমরা। তবে আমার দেখে মাঝে মাঝে এটা কাজ করে, আর বেশিরভাগ সময় 118 থেকে 120 হার্টজই ছিল আর কি। তবে টাচ স্যাম্পলিং রেট অনেক অসাধারণ, ফোনের স্ক্রোলিং বা সব রকম ইউজে বেশ ভালোই ছিল। আর মিওতে যে কমন স্টার্টিং ইস্যু ছিল, সেটা আগের বার থেকে কিছুটা কম। আই থিঙ্ক Xiaomi কিছুটা ফিক্স করেছে, বাট পুরোপুরি ফিক্সের প্রয়োজন। এছাড়া ডিসপ্লে নিয়ে বিশেষ কিছু বলার নেই, শার্পনেস এনাফ ছিল।
কালার অ্যাজ ইউজুয়াল অন্য সব Xiaomi ফোনের IPS প্যানেলের মতোই লেগেছে। 450 নিটস ম্যাক্স ব্রাইটনেস এটার। কর্নার দিয়ে একদিন প্যারা খেয়েছিলাম ছবি তুলতে, বাট টুকটাক ইউজে খুব একটা সমস্যা হয়নি। আর ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট থাকছে, তাই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে ইজিলি ফুল এইচডি স্ট্রিম করতে পারবেন। আচ্ছা, MIUI নিয়ে কিছু বলার ইচ্ছা জাগলো। আমরা ফোনটা পাওয়ার পরে একদিন ইউজ করে 12.0.7.0-তে আপগ্রেড করি, অ্যান্ড গেস হোয়াট, কিছুই চেঞ্জ পাইনি। আর আগের অনেক ঝামেলা নাই। হ্যাঁ, একটু মাইক্রো স্টার্টার এখনও দেখতে পেয়েছি চাইনিজ ফিড, মানে রাইটে সোয়াপ করলে। তবে আগের মতো বেশি চাইনিজ অ্যাপ নাই। মাত্র 16টা প্রি ইনস্টলড অ্যাপ ছিল, যার সবগুলোই আনইনস্টল করা যায়। আর এই MIUI 12 অ্যান্ড্রয়েড 10-এ রান করছে। আশা করি সামনের মাসে অ্যান্ড্রয়েড 11ও চলে আসবে, দেখা যাক। উবার, বিকাশ ইত্যাদি চললেও ফুডপান্ডা চলছিল না আমাদের ইউনিটে। আবার সিপিইউজেড ক্র্যাশ করছিল মাঝে মাঝেই। উইয়ার্ড। তবে এর ভিতরে জিনিসপত্রগুলো ছিল ইন্টারেস্টিং। এতে থাকছে স্ন্যাপড্রাগন 750 5G, একটা টোটালি ব্র্যান্ড নিউ এসওসি, সাথে কোয়ালকমের নতুন X52 5G মডেম, আর আমাদের ইউনিটি 128GB ভার্সন, আর UFS 2.2 স্টোরেজ টাইপ, যেটা দেখলাম আর কি। অ্যান্ড্রয়েড বেঞ্চের রিড রেট স্পিডও ভালো ছিল বেশ, সাথে স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর এসওসি, যেটা বিগ লিটল ফর্মের। দুইটা ক্লাস্টারের 2টি কোর 2.2 GHz ক্লক স্পিডের ক্রায়ো 570 গোল্ড, আর বাকি 6টি কোর 1.8 GHz এর ক্রায়ো 570 সিলভার। জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো এর 619। মূলত স্ন্যাপড্রাগন 765G আর স্ন্যাপড্রাগন 750G এর পার্থক্য হচ্ছে যে জাস্ট দুইটাই, এক হচ্ছে যে জিপিইউতে আর হচ্ছে যে আর্কিটেকচারে। স্ন্যাপড্রাগন 765Gটা হচ্ছে যে 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, আর স্ন্যাপড্রাগন 750Gটা হচ্ছে যে 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এছাড়া আমার রিয়েল ওয়ার্ল্ড ইউসেজে খুব একটা ভিজিবল পার্থক্য আমি লক্ষ্য করিনি। আর তাছাড়া এই কদিন ইউসেজে কোনো প্রকার ল্যাগ বা তেমন খুব একটা ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি। একটাই ভিজিবল ডিফারেন্স পেয়েছি যে অ্যাড্রিনো 620 মানে স্ন্যাপড্রাগন 765-এ যে গ্রাফিক্যাল পার্টিকেলগুলো একটু শার্প, সাথে হালকা মোশন ব্লার দেখা যায়, সেখানে স্ন্যাপড্রাগন 750Gতে গ্রাফিক্যাল পার্টিকেল আর শার্পনেস সামান্য কম ছিল, আর মোশন ব্লার ছিল না। এটাই মেইনলি অ্যাড্রিনো 620 আর 619-এর মধ্যে পার্থক্য, একেবারেই 19-20 টাইপ। গেমিংয়ে অ্যাসপান লাইন বেশ স্মুথ ছিল, সব কিছু ঠিকঠাকই লাগছিল, জাস্ট এই মোশন ব্লার মিসিং। পাবজি স্মুথ গ্রাফিক্সে আল্ট্রা FPS সাপোর্ট করে, আর ম্যাক্স এইচডি গ্রাফিক্সে চলে। গেমিং পারফরমেন্স অন্য সব 700 সিরিজের প্রসেসরের মতোই ছিল, নোটিসেবল কোনো ডিফারেন্স দেখিনি। আর কল অফ ডিউটি মোবাইলেও সেম, ভেরি হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করে, আর হাই গ্রাফিক্সে ম্যাক্স FPS মানে 60 FPS-এ খেলা যায়। কল অফ ডিউটি মোবাইল ভালো অপটিমাইজড, স্মুথলি চলে, ভালো কথা। এখানেও কোনো ব্যতিক্রম কিছু ঘটছে না, বেশ স্মুথলি গেম হ্যান্ডেল করছিল নতুন এই স্ন্যাপড্রাগন 750Gতে। নতুন এসওসিতে যে আনস্টেবল টাইপ ইস্যু থাকে এমন কিছুই ফেস করিনি। থার্মাল পারফরমেন্সও বেশ ভালো ছিল। 3-4 দিন ঢাকায় টেম্পারেচার 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস চলেছে। টানা কয়েক ম্যাচ পাবজি, কল অফ ডিউটি মোবাইল খেলার পর খুব একটা হিটিং দেখিনি আমরা, মানে ডিভাইসটা হালকা ওয়ার্ম হচ্ছিল, মানে হিটিং নাই তেমন। সো নর্মাল ইউসেজে আশা করি নর্মালি থাকবে, নো ইস্যু হিয়ার। রেডমি নোট 9 প্রো 5G থাকছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। আমার মনে হয় ইন্টায়ার ফোনটার মধ্যে এটাই হচ্ছে যে মেইন সেলিং পয়েন্ট, আর বিশেষ কিছুই নেই ফোনে। মেইন ক্যামেরা সেন্সর সাইজ 1/1.52 ইঞ্চ, অ্যাপারচার f1.75, সাথে পিক্সেল সাইজ 0.7 মাইক্রন। একটু ঘেটে যা দেখলাম, এটা স্যামসাংয়ের নতুন আইসোসেল S5K HM2 সেন্সর। ওয়াইড ক্যামেরা হিসেবে থাকছে খালি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সাথে কোনো অ্যাকশন নাই। আর বাদ বাকি দুইটা হুদাই লেভেলের 2 মেগাপিক্সেলের ক্যামেরা যা থাকে আর কি। মেইন ক্যামেরা নিয়ে আমরা একটু কনফিউজড আর একই সাথে হতাশ ছিলাম। 31 তারিখ সন্ধ্যায় আমরা ফোন পাই, সাথে সাথে কিছু শটে আমরা বেশ হতাশ হয়েছিলাম। পরের দিনই আবার দিনের আলোতে তোলা ছবিগুলো বেশ ভালোই এসেছে এবং বেশ ভালোই লাগছিল, বাট কর্নারে টুকটাক গ্রেন ছিল, কিন্তু ওভারঅল ডে লাইটের পিকচার ছিল অসাধারণ। ছবিতে ডিটেলের কোনো প্রকার ঘাটতি নেই, ইভেন ছবির কোয়ালিটি বেশ ভালো ছিল ডে লাইটে। হোয়াইট ব্যালেন্স ওয়েল কন্ট্রোল ছিল, ছবিতে স্পেসিফিক কোনো কালার বুস্ট নাই। দু একটা ছবি একটু ওভারব্লোন লাগছিল, বাট ওভারঅল এর ডে লাইট ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমি স্যাটিসফাইড। তবে রাতের বেলা একটু উল্টো হয়ে যায়, কারণ রাতে আমি এই ফোন থেকে ছবি তুলতে বেশ কিছুটা ঝামেলা করেছিলাম। ছবির অবজেক্ট হালকা মুভ করলে কিছুটা এই অবস্থা হয় আর কি। আর মুভিং ভেহিকল হলে তো কথাই নেই। 108 মেগাপিক্সেল দিয়ে এই সমস্যা কেন তা জানতে একটু ঘেটে যা বুঝলাম, এটা আলো একটু কমলে লং শাটার ছবি তুলে, সাথে তো প্রসপোসিং আছেই, ছবি সুপার স্মুথ হয়ে যায়, সাথে ডিটেলসের ডটাও খুঁজে পাই না টাইপ একটা অবস্থা হয়। তবে অবজেক্ট যদি একটু ভদ্র হয়, মানে না নড়ে, আর আপনার হাত যদি শক্ত থাকে, তাহলে ভালো কিছু আলোকিতময় ছবি পাবেন। নাইট মোড অন করেছিলাম এসব থেকে রক্ষা পেতে, তবে বিশেষ কোনো সুবিধা হয়নি। একই ব্যাপারটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেও, লো লাইটের ছবি কিছুটা মাখা লাগে। মেইন ক্যামেরা থেকে ডিটেলের ডিফারেন্স ইনস্ট্যান্ট দেখতে পারবেন, তবে ভালো আলোতে ডিসেন্ট কিছু ছবি পাওয়া যায়, সাথে একটু স্যাচুরেটেড থাকে ছবিগুলো। ওভারঅল ইউজেবল বলা যায়। সবচেয়ে ভালো ব্যাপারটা ছিল এর পোর্ট্রেট ছবিগুলো। আমার দেখা আপাতত এই বাজেটে সবচেয়ে সুন্দর পোর্ট্রেট শট পেয়েছি এই ফোন থেকে। এজ ডিটেকশন খুব একটা সমস্যা হয়নি, ভালোভাবেই আর বেশ অ্যাকুরেটলি এজ ডিটেক্ট করতে পারছিল দিনে। রাতে সব ঠিক থাকলেও হিউম্যান ফেস একটু স্মুথ করে ফেলে। তবে ভালো কথা, মাস্ক বা হুডি পরা অবস্থাতেও বেশ ভালোভাবে এজ হ্যান্ডেল করা যাচ্ছিল, যেটা ছিল টোটাল এই ক্যামেরা বিষয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। সো আমার কাছে এই বাজেটে এর পোর্ট্রেট ছিল জাস্ট A+ লেভেলের।
ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা তোলা ছবি দিনের আলোতে ভালো ছিল, তবে ফেসের ডিটেল মাঝে মাঝে স্মুথ করে ফেলে, আর রাতের বেলা এই জিনিসটা বেশি হয়, মাঝে মাঝে আবার একটু গ্রেইন চলে আসে। আশা করি Xiaomi আপডেট দিয়ে ফিক্স করবে, এখন দেখা যাক কি হয়। বাট এই সুবাদে ক্যামেরা কোয়ালিটি ছিল বেশ ভালোই, ইভেন পোর্ট্রেট শটও বেশ ভালোই পাচ্ছিলাম। ভিডিও সেকশনে এতে থাকছে ম্যাক্স 4K 30 FPS এ শ্যুট করার অপশন, সাথে 1080p-তে 30 থেকে 60 FPS এ শ্যুট করার অপশন। ভিডিও কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ ছিল। এই বাজেটে এই ফোন থেকে বেশ ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন। আর কি, ব্যাটারি মেইন Redmi Note 9 Pro থেকে এবারের Note 9 Pro 5G-তে ব্যাটারি কমে এবার হয়েছে 4820 mAh। এই ব্যাটারি দিয়ে আমি গেমিং, ইউটিউব, ফেসবুক, ক্যামেরা ইত্যাদি ইউজের পর 7 ঘন্টা হালকা প্লাস টাইপ এসওটি পেয়েছি। এখানে উল্লেখ্য যে এটা আমার 2 দিন পর পর পাওয়া, আর 2 দিনে ব্রাইটনেস 80 থেকে 100% ছিল, সাথে 120 হার্টজ অন ছিল। মাঝে একদিন একে নিয়ে একদিনের জন্য বেরিয়ে ছবি শ্যুট করা আর টুকটাক ইউজ করেছি, তো সেখানে আমার ওই দিন পুরো দিন সার্ভাইভ করে, আর বাকি 30%-এর মতো ব্যাটারি বাকি ছিল। একেবারে ইন্টেন্স পুশ করিনি যদিও, বাট বলা যাচ্ছে যেটা নর্মাল ইউসেজে 1 থেকে 1.5 দিন আরামসে চলে যাবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে নো ইস্যু, আমাদের কাছে ব্যাটারি পারফরমেন্স মোটামুটি ভালোই লেগেছে। আর বক্সের সাথে 33 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টা 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগছিল, তাই ব্যাটারি নিয়ে কমপ্লেনে কিছুই দেখছি না তেমন। গুড ব্যাটারি ব্যাকআপ। ফাইনালি এতে আর টুকটাক থাকছে এনএফসি, ডুয়েল ব্যান্ড, জিপিএস, ওয়াইফাই 5, আসলে ওয়াইফাই 6 নাকি তাদের চাইনিজ সাইটও এমন কিছুই পাইনি, বাট ব্লুটুথ 5.1 অ্যান্ড অ্যামেজিং হ্যাপটিক ফিডব্যাক। না মানে এটার হ্যাপটিক ফিডব্যাক আসলে বেশ অসাধারণ ছিল। ফোনের ইউজার এক্সপিরিয়েন্স আরও বেশ ইমপ্রুভ করে, তাই কেউ ফোনটা কিনলে এই জিনিস অফ করে চালাবেন না আশা করি। ওয়াইফাই স্ট্রেংথ ছিল বেশ স্ট্রং, 2.4 GHz আর 5 GHz এর মধ্যে অটো সুইচিং করতে পারছিল ভালো মতো। লিঙ্ক স্পিড পাচ্ছিলাম 800 Mbps প্লাস, যেখানে পোকো X2-তে সেম রুমে পেয়েছি 400 Mbps সামথিং। সাথে এর নেটওয়ার্ক কোয়ালিটিও ছিল বেশ ভালো অ্যান্ড স্ট্রং। এই পর্যায়ে সময় নিচ্ছি আমাদের বোনাস স্পন্সর টাইম সিরিজের ব্যাপারে জানাতে। টাইম সিরিজ একটি অনলাইন ওয়াচ শপ, যেখানে আপনারা পাবেন অরিজিনাল এবং ভালো মানের রেপ্লিকা কালেকশন। টাইম সিরিজের সাথে দীর্ঘদিন আমরা কাজ করছি, তাদের কালেকশন এবং প্রাইসিং আশা করি আপনাদের ভালো লাগবে। ডেসক্রিপশনে থাকছে বিস্তারিত। তো এই ছিল এই ফোনটা নিয়ে যাবতীয় ইনফরমেশন। 27 থেকে 28,000-এ এইটা বেশ ভালো একটা চয়েস, তবে দামটা যদি 24 থেকে 25,000 টাকার মধ্যে চলে আসতো তাহলে খুবই পারফেক্ট একটা প্রাইস হতো এই ফোনটা। Note 9 Pro নিয়ে আমাদের ওভারঅল এক্সপেকটেশন অনেক কম ছিল, অনেক দিকেই এই ডিভাইস আমাদের বেশ স্যাটিসফাইড করেছে, তবে এই এন্ট্রি মিড রেঞ্জেও নাম্বার গেম শুরু হয়ে যাওয়াটা পছন্দ হয়নি। সেম ডিভাইস ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে Mi10i নামে, অ্যান্ড তারা স্ট্রেইট এই ছোট সাইজের সেন্সরকে মার্কেটিং করছে যে স্লিমেস্ট 108 মেগাপিক্সেল সেন্সর নামে, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। সেম প্রাইসে আর অপটিমাইজ ডিভাইস আনলে আমি খুশি হতাম, এছাড়া আর কোনো অভিযোগ করার মতো কিছু দেখছি না। 20-22 থেকে 27-28 হাজার টাকার মধ্যে সব স্ন্যাপড্রাগন 700 সিরিজের ফোনের পারফরমেন্স ঘুরে ফিরে মানে সেম লেভেলের 19-20 টাইপের একটা অবস্থা। তো নতুন মডেলের ফোন এবং মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা খুঁজলে গো ফর দিস ডিভাইস। আর যদি অফিসিয়াল চান তাহলে পোকো X3 বা রিয়েলমি 7 Pro নিতে পারেন। বাট দিন শেষে আসলে এই প্রাইস রেঞ্জে সবগুলো ফোনই একদম কাছাকাছি সিমিলার পারফর্ম করে, বাট আপাতত দিস ফোন ইজ স্পেশাল, অন্তত ক্যামেরার দিক থেকে। তো আজ এখানে শেষ করছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।